গণটিকা কার্যক্রমের শেষ দিনে রাজধানীতে দীর্ঘ লাইন, রাত থেকেই অপেক্ষা। ১৯ আগস্ট থেকে খুলছে পর্যটন কেন্দ্র, অর্ধেক নয় চলবে সব গণপরিবহন। করোনায় আজও পদ্মা সেতুর বাম তীর রক্ষায় সরকারের 450 কোটি টাকার প্রকল্প। হবে ভাঙন রোধে স্থায়ী সমাধান। নতুন করে স্বপ্ন দেখছে মুন্সিগঞ্জের বাস্তুহারা মানুষ। এবং মেসির হাত ধরেই পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সমর্থকদের। আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আত্মহারা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো, জীবনে এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লিগ জিতবে এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। গণটিকা দেওয়ার শেষ দিনেও রাজধানীর প্রতিটি কেন্দ্রেই উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত এক ডোজ টিকা। সকাল ৯টায় শুরু হয় টিকা কার্যক্রম। তবে আগের দিন রাতেই এসে লাইনে দাঁড়ান টিকা প্রত্যাশীরা। বুধবার জমা রাখা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে দেয়া হয় টিকা। তবে লাইনে ছিলেন না এমন অনেককেই দেখা গেছে কেন্দ্রে ঢুকে টিকা নিতে। এদিকে বেলা ১১টার কিছু পরে নির্ধারিত ৩৫০ ডোজ দেয়া শেষ হলে খালি হাতেই ফিরতে হয় অনেককেই। পাঁচ দিন ধরে আইতেছি, সিরিয়ালে পড়িনি, আজকে আল্লাহ ফালাইছে। আমরা গতকালই সিরিয়াল দিয়ে গেছি, গতকাল দিছি তো আজকে আমাদের নাম রেখে ঢুকাইছে। কালকে সন্ধ্যা 7টায় আইসি এই জায়গায় শুয়ে রয়েছি, মানে অনেক সিরিয়াল। না, আমি মাত্র এসেছি কিন্তু আমাকে বলেছে যে আমার সিরিয়াল রাখা আছে। আমার লোক আর ছিল আরেকজন, তার বদলি সে দাঁড়াইছে। পরিচয় আমাদের এলাকা বড় ভাই, হ্যাঁ সিরিয়ালে সারা ঢুকে হারা। আমার জানা মতো ঢোকেনি ভাই, যেহেতু আমি গেটে দাঁড়ায় আছি, কারণ আমি দুই জায়গায় দেখতেছি, এখানে আমি যত চেষ্টা করতেছি সিরিয়াল ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। গণটিকাদান কার্যক্রমের আরও খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর নিয়ামতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী এমআর রকি এবং চট্টগ্রামের সিটি জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তাদের কাছে, শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, ধন্যবাদ তাজনীন। সপ্তাহ জুড়ে চলা এই গণটিকা কার্যক্রমে কিন্তু ব্যাপক সাড়া এখানে লক্ষ্য করা গিয়েছে এবং বিশেষ করে সাধারণ মানুষের কিন্তু উপচে পড়ার একটা ভিড় এই প্রান্তিক পর্যায়ে হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রথম দিকে যে টিকার কার্যক্রম সপ্তাহ প্রথমে শুরু হয়েছিল, এই কার্যক্রম কিন্তু জেলা স্বাস্থ্য বিভাগ বলছে প্রথম দিনে কিন্তু একটা বড় ধরনের তারা সাড়া পেয়েছিলেন এবং পরবর্তী কিন্তু ২-৩ দিনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় টিকা কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। তবে একটু জানিয়ে রাখি, জেলায় কিন্তু মোট ৬৪,৩87টি কিন্তু গণটিকার এই যে সিনোফার্মা টিকাটা এসেছিল, এই টিকা কার্যক্রমে আজকে শেষ দিনে কিন্তু যারা একেবারে বাদ পড়েছিলেন তারা এসেছেন এই প্রান্তিক পর্যায়ে হাসপাতালগুলোতে। বিশেষ করে নওগাঁর এই বরেন্দ্র এলাকার নিয়ামতপুরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, এই এলাকার প্রান্তিক মানুষে অনেকেই ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষরা কিন্তু টিকা নিতে এসেছেন এবং তারা বেশ উৎসাহের সাথে এই টিকা কিন্তু তারা নিচ্ছেন। এবং সাধারণ মানুষের ভিতরে আমরা যে বিষয়টি লক্ষ্য করছিলাম, তারা এই টিকাকে প্রথম দিকে একটা ভীতি মনে করছিলেন, পরবর্তীতে কিন্তু এই ভীতি কেটে গিয়ে এখন কিন্তু তাদের ভিতরে বড় ধরনের একটি উৎসাহ উদ্দীপনা। এবং জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে এই জেলায় টিকার যে প্রথম দিকে যে ডোজ এসেছিল, এই পরবর্তী ডোজগুলোতে কিন্তু তারা সাধারণ মানুষের সম্পৃক্ততার হার অত্যন্ত বেশি পেয়েছেন এবং সম্পৃক্ততার হার বেশি পাওয়ার কারণে কিন্তু এই জেলার যে সংক্রমণ ক্ষমতা বা এই করোনার সচেতনতার কারণে কিন্তু প্রথম দিক থেকেই আস্তে আস্তে নিচে নেমে আসছিল এবং এখন পর্যন্ত করোনা সংক্রমণের যে গতি তা কিন্তু অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে, জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে কিন্তু জেলার অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এই গণটিকার যে প্রথম ডোজটা এসেছিল, এই টিকা কার্যক্রমের প্রথম দিনেই অনেক উপজেলায় কিন্তু শেষ হয়ে গিয়েছে। পরে ২-১টি উপজেলা বাদ ছিল, সেগুলো কিন্তু আজকে কিন্তু তার একেবারে কার্যক্রম শেষ লাগিয়ে এসে দাঁড়িয়েছে। তো টিকা কার্যক্রমের এরকম একটি স্বতঃস্ফূর্ত ভাব স্বাস্থ্য বিভাগ মনে করছে যে আগামীতে সাধারণ মানুষের ভিতরে সচেতনতা কিন্তু তাদের ভিতরে যে প্রেরণা, যে উৎসাহ, এটা কিন্তু করোনার সচেতনতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়েছে, এই ধারণা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে। তো টিকা কার্যক্রমের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, তার কাছে সেখানে আমরা চলে যাচ্ছি। রকি, চট্টগ্রামে যে টিকাদান কর্মসূচি চলছে সেখানে আমরা দেখছি যে টিকাদানের যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এখানে প্রতিটা কেন্দ্রে কিন্তু উপচে পড়া ভিড় এবং আপনি দেখছেন যে এই ভিড় সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে কেন্দ্রগুলোতে। এবং এখানে টিকাদান কেন্দ্রকে কিছু জটিলতা তৈরি হয়েছে বা ভুল বুঝাবুঝি আমরা বলতে পারি। সেটি হচ্ছে যে মডার্নার টিকা দেওয়া শুরু থেকে কিন্তু আজকে সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে কিন্তু
চট্টগ্রামে মডার্না টিকাদান হচ্ছে না, কিন্তু যেসব টিকাদানে কেন্দ্রে এখনও পর্যন্ত মডার্নার কিছু টিকা দেওয়া বাকি আছে, শুধুমাত্র সেসব কেন্দ্রে কিন্তু মডার্নার প্রথম ডোজের যে টিকা সেটি দেওয়া হচ্ছে। তবে যেসব হাসপাতালে মডার্নার টিকা নেই সেসব হাসপাতালে কিন্তু আজকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে না। আর আবার এখানে কিন্তু কিছু টিকাদান যেই কর্মসূচি চলছে সেখানে কিছু টিকা প্রার্থী আসছেন, তারা বলছেন যে তাদের মডার্নার সেকেন্ড ডোজ তারা দিতে আসছে, তাদের SMS আসছে। এক্ষেত্রে সিভিল সার্জনের বক্তব্যটা হচ্ছে যে মডার্নার যে সেকেন্ড ডোজ সেটা যদি আজকে টিকা তারিখ এসেও থাকে তবে সেটা আজকে দেওয়া হবে না, সেটা রোববার থেকে তারা পুরো চট্টগ্রাম জুড়ে শুরু করবে। এবং আপনি জানেন যে শুধুমাত্র কিন্তু মডার্না নয়, এখানে সিনোফার্ম কিংবা অ্যাস্ট্রাজেনিকার টিকাদান কর্মসূচি চলছে। তবে অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে জেনারেল হাসপাতালে আমরা দেখেছি সেটা বেলা 3টা থেকে তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সিনোফার্মের টিকা যেসব হাসপাতালগুলোতে এখনও পর্যন্ত মজুদ আছে সেসব হাসপাতালে অর্থাৎ টিকাদান কেন্দ্রে কিন্তু সেসব টিকা দেওয়া হচ্ছে। তবে এখানে যারা মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিতে এসেছেন তারা বলছেন যে তাদের SMS আসার পরেই কিন্তু তারা আজকে এই যে টিকা সেটা গ্রহণ করতে আসছে। যদি আজকে দেয়া না হয় তাহলে সেটাও আসলে কর্তৃপক্ষের উচিত ছিল যে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া, কারণ দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই টিকা দিতে এসেছে। এবং এখানে যে দীর্ঘ লাইন আসলে আমরা দেখছি যে গত 2-3 সপ্তাহ ধরে কিন্তু যে নগরে কিন্তু যে SMS আসা না আসা নিয়েও কিন্তু একটা জটিলতা আছে। অনেক মানুষ আসছে যাদের SMS আসে নাই, কিন্তু প্রায় মাসখানেকের উপর তারা নিবন্ধন করেছেন। সেই নিবন্ধনের মাধ্যমে কিন্তু তারা SMS না আসার কারণে কিন্তু এখানে এসে দাঁড়াচ্ছেন এবং এটা নিয়ে কিন্তু টিকাদান কেন্দ্রে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা চলছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। তানজিল। গণটিকা কর্মসূচির খবর জানাতে চট্টগ্রামের সিটি জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং তার আগে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। 19 আগস্ট থেকে পুরোদমে শতভাগ আসনে চলবে গণপরিবহন, খুলে যাচ্ছে পর্যটন কেন্দ্র ও কমিউনিটি সেন্টার। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল। তাসনিন, আগে যেমন বিধিনিষেধটা কঠোর থেকে কঠোরতর করার ঘোষণা ছিল, এখন কিন্তু সেটা শিথিল থেকে শিথিলতর হচ্ছে। অর্থাৎ যত দিন গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু একদিকে যেমন সংক্রমণ মৃত্যুর সংখ্যা আগের অবস্থানে আছে, সেখানে কিন্তু বিধিনিষেধের বিষয়গুলো আস্তে আস্তে শিথিল করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এর আগে গণপরিবহন চলার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের আমরা নির্দেশনা পেয়েছিলাম। একটি ছিল যে একেবারে গণপরিবহন যা আছে সবগুলো চলবে, কিন্তু সেখানে অর্ধেক সিটে যাত্রী পরিবহন করতে পারবে, অর্থাৎ একজন করে একটা গ্যাপ রেখে তারপর যাত্রী পরিবহন করবে। কিন্তু পরবর্তীতে নতুন করে যে প্রজ্ঞাপনটি জারি করা হলো সেখানে কিন্তু গণপরিবহনের সংখ্যাই অর্ধেক করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে ঘণ্টাখানেক আগে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেখানে কিন্তু সব ধরনের নিষেধাজ্ঞায় তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে সব ধরনের গণপরিবহন, বাস, ট্রেন, লঞ্চ সব কিছুই চলবে, পুরোদমে চলবে এবং সেখানে যাত্রী সংখ্যাও কিন্তু স্বাভাবিক সময়ের মতোই থাকবে। অর্থাৎ যে বিষয়গুলো ছিল যে একটা সিট ফাঁকা রেখে চলার বিষয়, সেটি কিন্তু আর থাকছে না। সেক্ষেত্রে আমরা জানি যে এর মধ্যে কিন্তু লঞ্চের ভাড়াটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এখন বাস এবং ট্রেনের ভাড়াটাও, অর্থাৎ যেটি এক সিট গ্যাপ রাখার জন্য বাড়ানো হয়েছিল, সেটিও হয়তো আবারও স্বাভাবিক হারে নিয়ে আসা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে সব ধরনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, বিনোদন কেন্দ্র এবং কমিউনিটি সেন্টার সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং এই খুলে দেওয়া হয়েছে কিন্তু অনেক লম্বা সময় বন্ধ রাখার পরে, অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু এগুলো বন্ধ ছিল। কিন্তু নতুন যে আজকে প্রজ্ঞাপনটি হলো সেখানে বলা হয়েছে যে 19 তারিখ থেকে সেটি খুলে দেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে 50% মানুষ সেখানে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ একটি বিনোদন কেন্দ্রে যেটি সাধারণ সময়ে দর্শনার্থী প্রবেশের সুযোগ ছিল সেটি 50% করা হবে। যে বিনোদন কেন্দ্রগুলো আছে কিংবা কমিউনিটি সেন্টারগুলো আছে সেখানে সাধারণ মানুষের 50% থাকবে। যদিও এটি আসলে কিভাবে ঠিক করা হবে কিংবা কিভাবে এটি আসলে মেনে পালন করা যাবে সেটি কিন্তু কোনো সুনির্দিষ্ট করে বলা নেই। কারণ একটি বিনোদন কেন্দ্রে চিড়িয়াখানায় 50% মানুষ ঢুকছে নাকি সেটি 100% মানুষে ঢুকছে, সেটি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটি কিন্তু এই প্রজ্ঞাপনে বলা নেই। তবে একটা লাস্ট পয়েন্ট যেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে সেটি হলো যে অফিস আদালতগুলো খোলা হয়েছে সেখানকার যিনি প্রধান নির্বাহী তাকে কিন্তু দায় নিতে হবে যদি তার অফিসে কোনোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা না হয়। এই ছিল এখন পর্যন্ত প্রজ্ঞাপনের আমার কাছে সবশেষ খবর। তাজনীল।
বিধিনিষেধ শিথিলতার বিষয়ে নতুন প্রজ্ঞাপনের খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। চলতি সপ্তাহে সিঙ্গাপুর থেকে প্রথম ধাপে দেশে আসবে 50টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর। সময় সংবাদকে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর 30টি জেলায় অক্সিজেন প্লান্ট স্থাপন প্রকল্পের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বিধিনিষেধ শিথিল করায় আগামী কয়েক সপ্তাহে হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের প্রস্তুতির ঘাট থেকে দুষছেন তারা। সাতেলা শারমিনের রিপোর্ট। গত কয়েক মাসে প্রতিবেশী দেশ ভারত থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঘটেছে সামাজিক পর্যায়ে। দেশের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা স্বাস্থ্যসেবায়। ভয়াবহ দুর্গতি হাই ফ্লো অক্সিজেন নিয়ে, কারণ গুরুতর রোগী বাঁচাতে এর বিকল্প নেই। গত বছর পাশ হওয়া দেশের 30টি জেলায় অক্সিজেন প্লান্ট বসানো প্রকল্পের পরিকল্পনা মাত্র চূড়ান্ত করতে পেরেছে সরকার। ক্রয় ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 67 কোটি 50 লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রতিটি প্লান্টে খরচ পড়বে 2 কোটি 25 লাখ টাকা করে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, অক্সিজেন প্লান্ট স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এছাড়া চলতি সপ্তাহেই সিঙ্গাপুর উপহার হিসেবে বাংলাদেশকে প্রথম ধাপে 50টি স্বতন্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাবে বলেও জানান তিনি। এই সপ্তাহে আমি প্রায় 50টা কনসেন্ট্রেটর পাচ্ছি। কিসের থেকে? সিঙ্গাপুর থেকে। আমরা আরও বিভিন্ন জায়গায় আমরা অক্সিজেন প্ল্যান্ট 30টা অক্সিজেন প্ল্যান্ট বিভিন্ন জেলায় স্থাপন করছি। এদিকে আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্স সহ চীনের সিনোফার্মের টিকার সরবরাহ ঠিক থাকায় প্রতি মাসে যথেষ্ট পরিমাণ করোনার টিকা দেশে আসছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের সাপ্লাই লাইন ফ্লো যা মোটামুটি এখন ভালো অবস্থানে আছে। টিকা সরবরাহকে স্বাগত জানিয়ে এর ব্যবস্থাপনায় এখনো ঘাটতি দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবকিছু হবে সেই 1.5 বছর আগে থেকে যা শুনে আসছি সেটা এখনই চলছে। যেভাবে আমরা লকডাউন খুলে দিয়েছি, আগামী 2-1 সপ্তাহ ধরে তো প্রচুর পরিমাণে রোগী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে গণটিকা কার্যক্রম পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার অব্যাহত সংক্রমণে বিপর্যস্ত সারা দেশ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। আইসিইউ ও শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন রোগীর স্বজনরা। রোগীর অতিরিক্ত চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারাও আছেন চরম উৎকণ্ঠায়। 24 ঘন্টায় রাজধানী বাদে করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 87 জন মারা গেছেন। সর্বাধিক 17 জন মারা গেছেন চাঁদপুরে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 16 জন। এদিকে করোনা ও উপসর্গ নিয়ে গাজীপুরে মারা গেছেন 11 জন। শনাক্তের হার 31.65%। এছাড়া রাজশাহী মেডিকেল ও যশোরে 9 জন করে, কুষ্টিয়া ও ফরিদপুরে 7 জন করে এবং কুমিল্লায় 4 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামায় গতি আনতে কেনা হচ্ছে 17 ধরনের হাজার কোটি টাকার যন্ত্রপাতি। বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের আশা। পদ্মা সেতুর ভাটিতে বাম তীর রক্ষায় সরকার 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এতে মুন্সিগঞ্জে দীর্ঘদিন ধরে পদ্মার ভয়াবহ ভাঙনের স্থায়ী সমাধান হবে। এতে খুশি পদ্মাপাড়ের মানুষ। তবে প্রকল্পটি মানসম্মতভাবে বাস্তবায়নের দাবি তাদের। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঠিকানা হারানো আতঙ্কে থাকা মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। পায়ের তলার মাটি রক্ষায় তাই নানা চেষ্টা। অন্তত চলমান বর্ষা যদি কাটানো যায়, আগামী শুষ্ক মৌসুমে শুরু হবে স্থায়ী বাঁধ তৈরির কাজ। এরই মধ্যে পাকা স্থাপনা সহ নানা প্রতিষ্ঠান, বাড়িঘর গত কয়েক সপ্তাহে গিলেছে পদ্মা। এখন হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
1992 সাল থেকে পদ্মার অব্যাহত ভাঙনে লৌহজং উপজেলা সদর সহ 40 গ্রাম এবং টুঙ্গিবাড়ি উপজেলার 18 গ্রাম বিলীন হয়ে যায়। এই যে কত কষ্ট করে বাঁশবুশ গাছ এও থাকে না, নদীর স্রোতে ভেঙে যায়। সরকার যদি সাহায্য করে তো আমরা থাকতে পারব না, থাকতে পারব না। সরকার যে প্রকল্পটি হাতে নিয়েছেন এই জন্য সরকার বাহাদুরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাঙন রোধে 446 কোটি টাকার স্থায়ী প্রকল্পটি একনেকে পাশ হয়। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। ভয়াবহ পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য স্থায়ী বাঁধ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক বৃহৎ প্রকল্প গ্রহণ করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে স্থায়ী কাজ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার 15টি গ্রাম, 2টি গুরুত্বপূর্ণ বাজার এবং বহু সরকারি বেসরকারি স্থাপনা পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। এদিকে চলমান ভাঙন ঠেকাতে অস্থায়ীভাবে আপৎকালীন 1050 মিটার এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গিবাড়ির দিঘির পাড় পর্যন্ত 9.10 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ তৈরির প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের ব্যাজগা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পণ্য ওঠানামায় গতি আনতে এবার 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 17 ধরনের 104টি যন্ত্রের অর্ধেক বন্দরের বহরে যুক্ত হবে চলতি বছরে। 4টি গ্যান্ট্রি ক্রেন সহ বাকি যন্ত্রপাতি আসবে আগামী বছরের মাঝামাঝিতে। এসব যন্ত্রপাতি বহরে যুক্ত হলে বছরে 40 লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতায় পৌঁছাতে পারবে। শাখা উত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কন্টেনার হ্যান্ডেলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে প্রতি বছরের রেকর্ড করে চলছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর। করোনা সংক্রমণের 2 বছরও এই বন্দরের প্রবৃদ্ধি থেমে থাকেনি, কিন্তু যন্ত্রপাতির সীমাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। ক্লিয়ার করতে এবং আনা নেওয়া করতে যদি আমরা ইনহাউস করতে 7 দিন 10 দিন চলে যায়, তাহলে আমরা লিড টাইম ওই দিক দিয়ে মাইর খাচ্ছি। যেগুলি কম জায়গার মধ্যে কন্টেনার বেশি করে স্ট্যাক করে রাখা যায়, সেই পরিমাণ যন্ত্রপাতি সেই টাইপের যন্ত্রপাতির দরকার আছে। এই অবস্থায় চলতি বছরই প্রায় 1000 কোটি টাকার যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এর ভিতরে আমরা 25টার জন্য আমরা অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি, যেগুলো আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের ভিতরে আমাদের ফ্লিটে এসে যোগদান করবে। সাধারণ ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় 12 থেকে 15টি কন্টেনার হ্যান্ডেলিং করা গেল, গ্যান্ট্রি ক্রেন দিয়ে হ্যান্ডেলিং করা যায় 30টির বেশি। তাই বর্তমানে যেসব যন্ত্রপাতি কেনা হচ্ছে এগুলো বহরে যুক্ত হলে বন্দরে বছরের হ্যান্ডেলিং দক্ষতা 40 লাখ ছাড়িয়ে যাবে, যা বর্তমানে 30 লাখ। আমাদের গতি বাড়বে তখন। এখন একটা ইকুইপমেন্ট যদি 5টা অ্যাসাইনমেন্টের জন্য যায়, তখন দেখা যাবে একটা ইকুইপমেন্ট 2টা অ্যাসাইনমেন্টের জন্য আছে। এই বন্দরের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় 60,000 কোটি টাকার বেশি। বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ হয় এই বন্দরের কার্যক্রমের উপর। তাই সময়ের সাথে তাল মেলাতে এই বন্দরের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্পই নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, করোনায় খাদ্যশস্য উৎপাদন ঠিক রাখার উপায় বের করে নাসার পুরস্কার জিতলেন বাংলাদেশের একদল শিক্ষার্থী। জার্মানি ও স্পেনের কৃষিখাত নিয়ে গবেষণার স্বীকৃতি। করোনার ধাক্কা কাটিয়ে উন্নত দেশগুলো কিভাবে খাদ্যশস্য উৎপাদন ঠিক রাখবে সেই উপায় দেখিয়ে নাসার পুরস্কার জিতলেন বাংলাদেশের একদল শিক্ষার্থী। ইও ড্যাশবোর্ড হ্যাকাথন 2021 প্রতিযোগিতার অধীনে করোনায় জার্মানি ও স্পেনের কৃষিখাতে ক্ষয়ক্ষতি ও উত্তরণের পথ দেখিয়ে এই স্বীকৃতি পায় টিম টেকনার্ডস। দক্ষিণ এশিয়ায় মাত্র 2টি দল এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, যার মধ্যে একটি বাংলাদেশের টিম টেকনার্ডস ও অন্যটি ভারতের। মহামারী করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। সংক্রমণ ও মৃত্যুর মিছিলের সঙ্গে টালমাটাল বিশ্ব অর্থনীতিও। নেতিবাচক প্রভাব পড়েছে খাদ্যশস্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থায়। এ অবস্থায় সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ ও কৃষিক্ষেত্রে করোনা ভাইরাসের প্রভাব বিশ্লেষণ ও মোকাবেলায় করণীয় খুঁজতে গেল জুলাইয়ের শেষ দিকে আয়োজন করা হয় ইও ড্যাশবোর্ড হ্যাকাথন 2021।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৩২টি দেশের ৪,৩০০ জনের বেশি প্রতিযোগী, যেখানে বুয়েটের শিক্ষার্থী সৈয়দ তাওসিফ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের টিম টেকনার্ড সহ বাংলাদেশ থেকে আরও কয়েকটি দল অংশ নেয়। নির্ধারিত 7টি টপিকের মধ্যে কৃষিতে করোনা ভাইরাসের প্রভাব বিষয়টি বাছাই করে টিম টেকনার্ডস। প্রথম কয়েকদিন আমরা অনেক কনফিউজ ছিলাম কিভাবে ইউজ করতে হবে এসব নিয়ে। টিম ওয়ার্কটা ভালোভাবে এগিয়ে নিয়ে গেল, দেন আমরা বুঝতে পারলাম যে না, ওটা অত কঠিন না। দলনেতা তাওসিফ জানান, তথ্য বিশ্লেষণ করে দেখা যায় করোনা ভাইরাসের ধাক্কায় স্পেনে বেকারত্বের হার 5% বেড়েছে। প্রেডিকশনের মাধ্যমে যাতে আমরা আগামী বছর এটা জানতে পারি যে কখন কী রকমের প্রোডাকশন হবে, সেটা যদি আগের থেকে আমরা বুঝতে পারি তাহলে আমরা সেই হিসাবে আমাদের লকডাউনের নিয়মকানুনও সঠিক রাখতে পারবো। নানা ধাপ পেরিয়ে 6টি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে অনারেবল মেনশন ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশের টিম টেকনার্ডস। ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, শেখা হয়েছে অনেক কিছু, মানে একসাথে কাজ করারও, একসাথে সবাই মিলে কাজ করেছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নাসার স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখার সুযোগ পাবেন বিজয়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। লিওনেল মেসিকে সামনাসামনি দেখে যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা। পিএসজি সভাপতির মতো সমর্থকরাও আশায় বুক বেঁধেছেন আর্জেন্টাইন তারকার হাত ধরেই চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ঘরে তুলবে তাদের প্রিয় দল। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। পিএসজি তাদের ঘরে অনেক শিরোপা নিয়ে আসলেও এখনও চ্যাম্পিয়ন লিগের শিরোপা তাদের জন্য অধরাই রয়েছে। তবে ফুটবলের খোদে জাদুঘর লিওনেল মেসি পিএসজিতে আনুষ্ঠানিক যোগদানের পর সংবাদ সম্মেলনে বলেছেন তিনি তার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাবেন এই চ্যাম্পিয়ন লিগের শিরোপা পিএসজির ঘরে নিয়ে আসার জন্য। ফুটবলের এই খোদে জাদুঘরকে এক নজর দেখার জন্য এদিনও পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের বাইরে ভিড় করেছিলেন পিএসজির সমর্থক আর ম্যাচ প্রেমীরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে তিনি যখন এক পলকের জন্য বাইরে বেরিয়ে আসেন, তখন সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। মেসি পিএসজিতে যোগদানের ফলে এই দল আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করেন পিএসজির সমর্থকরা। আর তাই তাদের প্রত্যাশা ইউরো চ্যাম্পিয়ন লিগের শিরোপা এবার তাদের ঘরে আসবে। আমি দেখার পরে আর কি হতভম্ব হয়ে গেছি। আমার শরীরে যে হার্টবিট তখন কীভাবে কী করছিল আমি নিজেই বুঝতে পারি নাই। তা আমি দেখার পরে এক বাঙালি ভাইকে জড়ায় ধরে ফেলছি যে এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো, জীবনে এটা কল্পনা করতে পারিনি। মেসি যখন প্যারিসে আছে অবশ্যই ইনশাআল্লাহ যখন এক সময় দেখা হবে, তো আমি একজন ক্ষুদ্র ফ্রেন্ড মেসির। আমাদের প্রত্যাশা হচ্ছে এই মেসিময় যে পিএসজি ফুটবল টিমটি আগামীতে চ্যাম্পিয়ন লিগ জিতবে, এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। মেসি যে আসলেই ফুটবলের এক মহাতারকা সেটি আরেকবার প্রমাণিত হয়েছে তার পিএসজিতে যোগদানের পর তার প্রতি তার ভক্তদের ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে। পিএসজি সমর্থকদের এবার একটাই প্রত্যাশা, মেসির মাধ্যমে যে শক্তিশালী পিএসজি গঠিত হয়েছে তারা এবার চ্যাম্পিয়ন লিগের শিরোপা নিয়ে ঘরে ফিরবে। প্যারিসের পার্ক দ্য প্রিন্স স্টেডিয়ামের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের বাসিন্দাদের ঘুম ভাঙে শামুক খৈল পাখির কিচিরমিচিরে। পাখিদের দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। তবে গ্রামে প্রবেশের রাস্তাটি কাঁচা হওয়ায় সংস্কার সহ পাকা করার দাবি গ্রামবাসীর। আর গ্রামটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিভৃত পল্লী কানাইপুকুর গ্রাম। বাসিন্দা আব্দুস সুবহান মণ্ডলের তেঁতুলতলি পুকুরের চারধারে বিভিন্ন প্রজাতির গাছে বাসা বাঁধে শামুক খৈল পাখি। হাজারো পাখির কলকাকলিতে মুখরিত থাকে গ্রামটি। বছরের পর বছর ধরে এসব পাখিরা গাছের ফল, পুকুরের মাছ সাবার করলেও কোনো ক্ষোভ নেই আব্দুস সুবহানের পরিবারের সদস্য কিংবা গ্রামবাসীদের। এই পাখিগুলাকে প্রায় 18-19 বছর থেকে আমরা দেখাশোনা করছি, লালন পালন করি, আমাদের এরিয়ার ভিতরেই বসবাস করে। পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে এবং পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম আসে। এই পাখিগুলোকে আমরা সন্তানের মতোই লালন পালন করি। পাখিদের দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। পাখি কলোনি দেখতে আসা দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তাগুলো সংস্কারের দাবি জানান গ্রামবাসী। ফেসবুকে যা দেখেছি বাস্তবে তার চেয়ে অনেক সুন্দর। এই গ্রামের রাস্তা একটু পাকাকরণ করলে পরে ভালো হতো।
এবং দর্শনার্থীদের সুবিধা হতো। গ্রামটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণার কথা ভাবছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। আর দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট সংস্কারের আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। পাখিদের যাতে অভয়ারণ্য হিসেবে আমরা ঘোষণা করতে পারি সেজন্য আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের কথা বলেছি এবং এই পাখিগুলো যাতে কেউ শিকার করতে না পারে সে বিষয়ে আমরা অত্যন্ত সজাগ। গ্রামের রাস্তা কিছু অংশ বাদ আছে, এটা আগামীতে একটা প্রকল্প ঢুকে এটা ফাঁকা করবে। কানাইপুকুর গ্রামে গত 18 বছর ধরে বিভিন্ন গাছপালায় অন্তত 15,000-এর মতো শামুক খৈল পাখি নিরাপদে বসবাস করছে। সময় সংবাদ, জয়পুরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গণটিকা কার্যক্রমের শেষ দিনে রাজধানীতে দীর্ঘ লাইন, রাত থেকেই অপেক্ষা। 19 আগস্ট থেকে খুলছে পর্যটন কেন্দ্র, অর্ধেক নয় চলবে সব গণপরিবহন। করোনায় আজও এবং মেসির হাত ধরেই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন সমর্থকদের। আর্জেন্টাইন তারকাকে সামনাসামনি দেখে আত্মহারা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। এত বড় একটা সুপারস্টার এত কাছ থেকে দেখতে পারবো জীবনে এটা কল্পনা করতে পারিনি। চ্যাম্পিয়ন লিগ জিতবে এই প্রত্যাশা রইল পিএসজির প্রতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।